আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি সংক্ষেপে বার্সেলোনার সাম্প্রতিক সময়ে ট্রান্সফার মুভমেন্টের বেশ কয়েকটা দিক নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এখানে বেশ কয়েকটা জায়গা থেকে নেগেটিভিটি বা নেতিবাচক ব্যাপার যেমন আছে, তেমনি আশাব্যঞ্জক কিছু দেখতে পাচ্ছি। একেবারে সাম আপ করে নিই গত এক সপ্তাহে আসলে কি হচ্ছে। প্রথমত নেগেটিভ ব্যাপারটাতে আসি, কারণ শেষটা আমি খুব ভালোভাবে করতে চাই আজকের এই ভিডিওতে। নেতিবাচক জায়গাগুলো সকলের একেবারে পরিচিত। বার্সেলোনা ফাইনাল থার্ডে তাদের শক্তিমত্তা বাড়ানোর জন্য অনেক কাজ করছে, তবে সেটার সাথে সামঞ্জস্য রেখে কতটা আসলে ডিফেন্স নিয়ে কাজ করছে সেটা নিয়ে প্রশ্নের জায়গা আছে। আমি একেবারে নির্দিষ্ট করে কথা বলবো আজকের এই ভিডিওতে। নির্দিষ্ট করে আরও একবার বলি, রাইট ব্যাক পজিশনে একজন জুলস কুন্ডে, লেফট ব্যাক পজিশনে একজন আলেহান্দ্রো বালদে না থাকলে কি সমস্যা হয় সেটা আমরা ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচটাতেই কিন্তু দেখেছি। সেটার বিকল্প হিসেবে আসলে কাদেরকে ভাবা হচ্ছে এখন পর্যন্ত আমি স্পষ্টত কোনো প্ল্যান এখানে দেখতে পারছি না। এটা আমার কাছে ভীষণ রকমের হতাশাজনক। বিতর্কিত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেনকে রাখবেন নাকি রোনাল্ড আরাহুকে রাখবেন। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি দিন শেষে অনেক ইকুয়েশনের পরে রোনাল্ড আরাহুকে রেখে দেওয়ার সিদ্ধান্তটাই মেনে নিচ্ছি। আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেনের ব্যাপারে সবচেয়ে স্পষ্ট যে ফ্যাক্টরটা, ক্রিশ্চিয়ানসেন যতই ভালো খেলুন না কেন, যতটা লং টার্ম সার্ভিস দিতে পারবেন সেই প্রশ্নের জায়গাতে আরাহুর সামনে অনেক বছর আছে। অর্থাৎ আরাহু এখনও যথেষ্ট ইয়াং একজন ফুটবলার, তাকে কেন্দ্র করে লং টার্ম প্ল্যান এখনও বার্সা করতে পারে, কিংবা ভবিষ্যতে সেল করার ক্ষেত্রেও তিনি আরও বড় একটা প্রসপেক্ট হবেন ক্রিশ্চিয়ানসেনের তুলনায়। তবে যে জিনিসটা আমার কাছে নেতিবাচক মনে হচ্ছে, রোনাল্ড আরাহুকে রেখে দেওয়াটা টাচ অ্যান্ড গো টাইপের বা কঠিন একটা সিদ্ধান্ত হওয়া উচিত ছিল, এবং আরাহুর কাছে একটা স্পষ্ট বার্তা যাওয়া উচিত ছিল যে গত সিজনে তার পারফরমেন্সগুলো কিংবা গত 2 সিজনে তার ওভারঅল পারফরমেন্সগুলো বার্সা ফ্যানদেরকে হতাশ করেছে। যতটা বড় মাপের ডিফেন্ডার তাকে ভাবা হচ্ছিল, সে তুলনায় তিনি কাজের কাজ করতে পারছেন না। এটা চলতে থাকলে যে কোনো একটা ট্রান্সফার উইন্ডোতে তাকে কেন্দ্র করে বার্সা একেবারে বিপরীত সিদ্ধান্ত নেবে। সেই রকমের আসলে একটা বার্তা আরাহু পেয়েছেন কিনা, নাকি অটোমেটিক একটা চয়েসের ট্যাগ পেয়ে গিয়েছেন, ক্রিশ্চিয়ানসেনকে এখানে বাদ দিয়ে ফেলা হলো, সেটা নিয়ে আমার প্রশ্নের জায়গা থাকছে। অর্থাৎ আরাহুকে রেখে দেওয়া হোক, সেটা আমি শেষ পর্যন্ত মেনে নিই, ধরলাম চাই, তবে এখানে তার প্রতি একটা কঠোর বার্তা দেওয়ার কিন্তু দরকার ছিল, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এরপর যদি আমি পজিটিভ জায়গাগুলোতে যাই, দেখুন হানসি ফ্লিকের এই সিস্টেমটা একেবারে স্পষ্ট, সুপার অ্যাটাকিং ফুটবল খেলানো। গত সিজনে বার্সেলোনা যে অ্যাটাক লাইনটা নিয়ে এত দুর্দান্ত ফুটবল খেলেছে, সেটা সবসময় ওয়ার্ক করবে এটা আমার কাছে মনে হয় না। কারণ যত দিন যাবে প্রতিপক্ষ তত বেশি করে এই ফরমিডেবল অ্যাটাকিং লাইনের বিরুদ্ধে কি ট্যাকটিক্স অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু ট্রাই করবে। অর্থাৎ আমরা যে দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি লামিন ইয়ামাল, লেভানডফস্কি এবং রাফিনার কাছ থেকে, যেখানে রাফিনা একেবারে ভিন্ন একটা পজিশনে অ্যাডজাস্ট করেছেন, প্রত্যেকটা সিজনে আপনি ঠিক একই রকমের পারফরমেন্স পাবেন এটা আশা করা উচিত নয়। একই সঙ্গে এই প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়ার জন্য আপনার যথেষ্ট প্লেয়ার আছে কিনা সেটা নিয়েও একটু কাজ করা উচিত। এবং সে জায়গা থেকে হানসি ফ্লিক কিংবা ডেকো হয়তোবা বার্সার যেটা সবচেয়ে শক্তির জায়গা সেটা নিয়ে কাজ করছেন। নিকো উইলিয়ামসকে আনা মানে লেফট উইঙ্গার পজিশনে একেবারে প্রথাগত একটা অপশন বার্সা পেয়ে গিয়েছে। অর্থাৎ দুই ফ্ল্যাঙ্ক থেকে বার্সা আরও বেশি অ্যাটাকিং হবে। অর্থাৎ রাফিনা এখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আরও বেশি করে তার নিজের পছন্দের রোলটাও পেতে পারেন। সব দিক থেকে ভালো, ফাইনাল থার্ডে যথেষ্ট ব্যাকআপ আছে। এর পাশাপাশি 19 বছর বয়সী সুইডেনের একজন ফুটবলার, যিনি কিনে এফসি কোপেনহেগেন থেকে এসেছেন, সে রুনি বার্দগিকে কেন্দ্র করে আসার ব্যাপার আছে। সুইডিশ প্রোনাউন্সিয়েশনটা অনেকটা রুনি বার্দগি, তাই এ নামে ডাকছি। কেন আসার জায়গা আমি বলছি, কারণ প্রথমত লেফট ফুটের এই উইঙ্গারকে খুবই ট্যালেন্টেড বলা হচ্ছে। ওই যে সুইডিশ মেসি এমন টাইপের একটা কথাবার্তা বলা হয়, যদিও মেসির নামটা কারোর সাথে অ্যাসোসিয়েটেড হোক সে জিনিসটা আমি চাই না, তারপরও সুইডেনের মেসি তাকে ডাকা হচ্ছে। ট্যালেন্টেড একজন উইঙ্গার, এবং তাকে ডাকা হয়েছে একেবারে স্পষ্টত বোঝা যায় এটা হানসি ফ্লিক ডিসাইড করেছেন লামিন ইয়ামালের বিকল্প হিসেবে তাকে যথেষ্ট রেস্ট দেওয়ার জন্য একেবারে প্রপার লেফট ফুটেড একজন রাইট উইঙ্গারকে ডাকা হয়েছে। তাই দিন শেষে ব্যাপারটা একেবারে স্পষ্ট, হানসি ফ্লিকের সিস্টেমে সবচেয়ে বড় শক্তির জায়গাটা অ্যাটাক লাইন, এবং অ্যাটাক লাইন সবসময় ইনট্যাক্ট থাকবে। 90 মিনিটের একটা ম্যাচে হানসি ফ্লিকের কাছে সাবস্টিটিউট হিসেবে অপশান থাকবে। তিনি রাইট উইঙ্গার পজিশনে ইয়ামালকে যদি টায়ার দেখেন, তাহলে এই রুনি বার্গিকে ইউজ করতে পারবেন। লেফট উইঙ্গার পজিশনে তিনি কিন্তু নিকো উইলিয়ামসকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ পুরো 90 মিনিট বার্সেলোনা সুপার অ্যাটাকিং ফুটবলের সেই সমান তালে খেলার একটা ধারণা নিয়েই মাঠে নামবে। এত কিছু
পজিটিভলি নিচ্ছি, কারণ ওই যে বললাম যেটা আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা সেটা নিয়ে কাজ করাটা ভালো দিক। তবে এটার সাথে যদি ডিফেন্সিভলি একটা ব্যালেন্স থাকতো তাহলে আমার কাছে সেটা সবচেয়ে পারফেক্ট মনে হতো। এখনও সময় আছে, ট্রান্সফার মার্কেটে সবচেয়ে ক্রুশাল মোমেন্টটা সামনে অপেক্ষা করছে। আশা করব ডিফেন্সে বিশেষ করে ফুল ব্যাক পজিশনে বার্সেলোনা সেই মনোযোগটা দেবে, কারণ ওই ব্যালেন্সটা তৈরি করতে পারলে নেক্সট সিজনের বার্সার আসলে আরও বড় কিছু টার্গেট করা উচিত। আদিওস ভিস্কা এল বার্সা।